হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো ভালো আছো তো? আরে অবশ্যই ভালো আছো, কারণ তোমরা এখন পড়াশোনা করছো খুব সুন্দরভাবে। আহ, যাক, এই খবরটা পেয়ে বা এটা জানতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর কি, যে পড়াশোনায় তোমরা ভীষণ মন দিয়েছো। কেউ কেউ রাত্রি 1টা পর্যন্ত যাচ্ছ, কেউ 2টো, কেউ আবার ভোর 5টায় উঠছো, 4টায় উঠছো, রাত্রি একটু সকাল করে ঘুমোচ্ছ। যাক, এটা আমার কাছে গর্বের বিষয় যে তোমরা মাধ্যমিকটাকে সিরিয়াসলি নিয়েছো এবং তোমরা কিছু করে দেখাবার জন্য নিজেদেরকে একটা বিরাট কিছু ভাবনা নিয়েছো আর কি, যে কুছ কার দিখানা হ্যায়, তাই তো? আসলে তোমাদের এই অদম্য ইচ্ছাটাই তোমাদেরকে বড় করবে। তো চলো, আমাদের হচ্ছিল আফ্রিকা। আফ্রিকা দেখি আজকে কতটা শেষ করে দিতে পারা যায়। অনেকটাই আছে, সম্ভবত আমি একটা স্তবকই আজকে পড়াবো, কারণ আফ্রিকা একবারে পড়িয়ে দিলে তোমাদের মাথাতেও কানের 2 সাইড দিয়ে বেরিয়ে যাবে, আর তোমরা একটু বিরক্ত বোধ করবে, কারণ আফ্রিকা এক টানার যে কবিতা তা নয়, কিন্তু এক টানা পড়ে যাওয়ার কবিতা নয়। আমি শুধু আফ্রিকা আজকে 3য় স্তবকটা পড়াবো তা কিন্তু নয়, আমি আফ্রিকার 3য় স্তবক থেকে প্রশ্নের উত্তরও লিখে দেবো। সো নো ডাউট, কিন্তু আজকে যে উত্তরগুলো লেখাবো সেটা হচ্ছে অ্যাবাভ দ্য এভারেজ কোয়ালিটি, অর্থাৎ একটু হাই কোয়ালিটির নোটস আমি তোমাদেরকে আজকে দেবো। তা বলে কি স্যার একটু সহজ সরল নোটস কি আসবে না? অবশ্যই আসবে। সব কিছুই নোটস আমি লিখিয়ে দেবো, ডোন্ট ওরি, ট্রাস্ট মি। আমি প্রথমে বলেছি ট্রাস্ট মি অ্যান্ড গো অ্যাহেড। তো দেখো, আমি এখান থেকে তোমাদেরকে কয়েকটা কথাই বলতে চাই। সেটা হলো যে আমি প্রথমেই তোমাদেরকে একটা উদ্ধৃতি দিয়ে বলে রাখছি, এটা প্রথমেই তোমরা নোটস করে নেবে। কেন না, এটা তোমাদের জানতে হবে। কারণ আফ্রিকা কবিতাটা যখন বের হয় তখন কয়েকজন বিশিষ্ট সমালোচক কয়েকটা সমালোচনা করেছিল। এই সমালোচনাগুলো যখন তোমার নোটসে থাকবে বা পয়েন্টসে যখন থাকবে, যে বিশিষ্ট ব্যক্তিদের সমালোচনা বা বিশিষ্ট ব্যক্তি বলেছেন বা জনৈক সমালোচক বলেছেন, জনৈক কেন, বিশিষ্ট সমালোচক, তারপরে নামটা বলেছেন, যে কী বলেছেন সেটা যখন দিয়ে তুমি নোটসটা ফিনিশ করবে, তখন অবশ্যই তোমার নোটসের কোয়ালিটি আমার মনে হয় যে একটা যেন বৃদ্ধি পাবে। এটা আমার মনে হয়, শুধু মনে হয় নয়, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে যে এইভাবেই কিন্তু 90-90 পাওয়া যায়। তো দেখো, আমি বলে দিচ্ছি, আফ্রিকা কবিতার বের হওয়ার পরে প্রভাত কুমার মুখোপাধ্যায়, নামটা ভালো করে শোনো, প্রভাত কুমার মুখোপাধ্যায়, উনি কি বলছেন? কোটেশন দিয়ে শুরু করবে। রবীন্দ্রনাথ বাল্যকাল হইতে প্রকৃতিকে অন্তরঙ্গভাবে জানিয়াছিলেন, কমা, জমিদারি পরিদর্শন ও পরিচালনা করিতে আসিয়া বাংলার অন্তরের সঙ্গে তাহার যোগ হইল, হাইফেন, মানুষকে তিনি পূর্ণ দৃষ্টিতে দেখিলেন। পূর্ণচ্ছেদ, কোটেশন শেষ হয়েছে। চলো, এবারে কবিতা শুরু হবে। তো কবিতা শুরু করতে গিয়ে তোমরা বরাবরই জানো যে আমি এক একটা স্তবককে নতুন করে তৈরি করছি এই বছর, কারণ যত পুরনো নোটস ছিল আমি সব বাদ দিয়েছি। এখন তোমরা হয়তো আমাকে বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এটা আমার বৈশিষ্ট্যই যে আমি সমস্ত পুরনো নোটস বাদ দিয়ে একদম ফ্রেশ নোটস এবছরের জন্য আমি তৈরি করছি, নট কমপ্লিটেড, মানে এখনও আমার কমপ্লিট হয়নি। সো আমি তোমাদেরকে বলবো যে আমি যেভাবে নিয়ে যাচ্ছি তোমরা ঠিক আমার সাথে চলো, তোমাদের ফার্স্ট সামেটিভের ক্ষেত্রেই তোমরা অনেক বেশি রেজাল্ট তোমরা পাবে। তো সেটা কতটা কি করা যায় বা কতটা তোমাদেরকে আমি হেল্প করতে পারছি সেটা দেখা যাক। দেখো, হাই ছায়াবৃতা, মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন বা চরণ যাই বলো না কেন, যে লাইনটাকে নিয়ে পরীক্ষকরা, মানে আমরা প্লাস যারা মাধ্যমিকের কোশ্চেন করেন, যারা সেটার, তারা তো পুরো তোড়জোড় করে মানে থাকেন আর কি। কেন না, এই লাইনটাকে তুমি দেখবে তোমার কোশ্চেন ব্যাংক হোক বা তোমার যাই হোক না কেন, এই লাইনটাকে নিয়ে মোটামুটি সবাই একটু ঘাটাঘাটি করে। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে সবার থেকে একটু নোটসটাকে আলাদা করে দিই। ছায়াবৃতা, এই কথাটা কিন্তু স্ত্রীলিঙ্গ, নট পুংলিঙ্গ, হয়েছে? আচ্ছা, প্রথমে এটা ক্লিয়ার হলো।
এখন আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? স্যার এটা তো আপনি আগেই বুঝিয়ে দিয়েছেন। আফ্রিকা ছিল জঙ্গলে পরিপূর্ণ, আফ্রিকার ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না, তাই ছিল আফ্রিকা ছায়াবৃতা। তোমরা একদম ঠিক বলেছো, এর মধ্যে কোনো ভুল নেই। বাট এটাকে তোমাদেরকে একটু মেকআপ দিতে হবে, কারণ বিয়ের কনেকে তো আর শুধু শুধু বসিয়ে দেওয়া যায় না। দেখো, আমি তোমাদেরকে প্রথমে কি বলেছি, বিয়ের কনেকে তুমি একটা সিম্পল সালোয়ার পরিয়ে বসিয়ে দিলেও বিয়ে হবে, কিন্তু আমরা মেকআপ দিই কেন? আরে প্রথমে দর্শনধারী, তারপরে না গুণ বিচারি। প্রথমে দেখতে কেমন লাগছে সেটা দেখতে হবে। তো দেখো, তোমরা এই হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন বা কারণটা কি, আমি জাস্ট এটা বলে দিচ্ছি। তোমরা এটা ভিডিওটা দেখার সময় বা শোনার সময় লিখেও নেবে। লেখো, প্রথমে বলে লিখছি টাফ, যারা পারবে তারা লিখবেন, যারা সহজ একটু চাইছো তাদের জন্য পরে আমি লিখে দেবো। মাঝখানটা লিখবে, আফ্রিকার রহস্যময় অন্তপুর, অদন্তন্বয় ত বিসর্গ পয়হস্যুর, কমা দুর্গমতা, কমা জঙ্গলাকীর্ণ ভূখণ্ড, বিভীষিকাময় প্রকৃতি ও সংস্কৃতির আদিম নিজস্বতা তাকে ছায়াবৃতা করে তুলেছে। পূর্ণচ্ছেদ নয়, সেমিকরণ মারো এটাতে দিয়ে লেখো, কোনো এক অজানা রহস্যময় জগতের অচেনা সৌন্দর্যের ছায়া যেন ঘিরে থাকে আফ্রিকাকে। এটা তোমরা প্রশ্নটা পড়লে হাই ছায়াবৃতা থেকে এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, প্লাস এটা হচ্ছে জেনুইন অর্থ। স্যার এক কথায় বোঝান, এক কথায় ভাত যদি কোয়ালিটি চাও, অর্থাৎ যদি এভারেজ কোয়ালিটি চাও, তারা এটাই লিখবে যে আফ্রিকা ছিল জঙ্গল দ্বারা পরিপূর্ণ, আফ্রিকার ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারেনি, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এটা লিখলেও 1 পাবে, বা মার্কস 3 এর মধ্যে যদি 1+2 করে এটা লিখলেও তুমি 1.5 বা 2 পাবে। এর মধ্যে কোনো মার্কস ভ্যারি করবে না। ভ্যারি কখন করবে? যখন তোমার খাতা 70 ক্রস করছে, তখন তোমার ক্ষেত্রে দেখা হবে তোমার নোটসের কোয়ালিটি কতটা। চলো, কালো ঘোমটার নিচে দেখো, ঘোমটা শব্দটা স্ত্রীদের হয়। এখানে একটা তোমরা গল্প শোনো মন দিয়ে। একজন গৃহবধূ যদি তার মাথায় ঘোমটা দেয়, তার মুখটা দেখতে পাবে তোমরা? দেখতে পাওয়া যায়? যদিও এখন খুব একটা দেখতে পাওয়া যায় না ঘোমটা দেওয়া মেয়েদের মুখ, তবুও ভেবে নাও যে আমাদের মায়েদেরকে বা আমাদের ঠাকুমাদেরকে যেমন আমরা দেখেছি, বা জেঠিমাদেরকে, যে তারা একটা ঘোমটা টানে মাথায়। ঘোমটা কেন দেওয়া হয়? যাতে অন্য কেউ তার মুখটা না দেখতে পায়, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে সম্মান। ঠিক আছে, সম্মান দিতে তারা ঘোমটা টানতো, বা কাউকে নিজের মুখটা যাতে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মানুষ দেখতে না পায়, তার জন্য হিন্দু ধর্মের রেওয়াজ অনুযায়ী তারা ঘোমটা টানতো। এখন দেখো, ঘোমটার নিচের মুখটা যদি আফ্রিকা হয়, আর ওই ঘোমটার কাপড়টা যদি গাছপালাগুলো হয়, তাহলে গাছপালাগুলো কি, কাপড়টা কি করে রেখেছে? কাপড়টা অর্থাৎ গাছপালার ন্যায় তারা মুখটাকে ঢেকে রেখেছে। কার? আফ্রিকার। আফ্রিকা হচ্ছে মুখটা, আর কাপড়টা হচ্ছে গাছপালাগুলো। তাহলে আফ্রিকার গভীর গহন অরণ্য, স্যার টাফ হয়ে যাচ্ছে, আফ্রিকার গভীর জঙ্গল আফ্রিকার জনাকীর্ণকে, অর্থাৎ আফ্রিকা মহাদেশটাকে ঢেকে রেখেছে। কোথার থেকে? যাতে অন্য কেউ দেখতে না পায়, সেই জায়গা থেকে। তাই বলা হচ্ছে কালো ঘোমটার নিচে। এখন দেখো, কালো ঘোমটার নিচে যাই থাক না কেন, ধরো একজন ভদ্র মহিলা কি করেছেন না, তার মাথায় ঘোমটা দিয়েছেন। এটা কি সম্ভব দূর থেকে বলা যে ঘোমটার নিচে ভদ্র মহিলা দেখতে কেমন, বা ভদ্র মহিলা কি চাইছেন, বা ভদ্র মহিলা অ্যাকচুয়ালি কি করতে চাইছেন, বা ভদ্র মহিলার মুখশ্রী কেমন, এগুলো কি বলতে পারা সম্ভব? কখনোই সম্ভব নয়। তো যখন বলতে পারা সম্ভব নয়, তো যখন ঘোমটার নিচের ভিতরের মুখটাকে চিনতে পারা সম্ভব নয়, ঠিক সেরকম জঙ্গলাকীর্ণ আফ্রিকার যে পাদদেশ, অর্থাৎ যে মানুষগুলো রয়েছে,
তাদেরও প্রকৃতি, খাবার দাবার, অভ্যাস এগুলো চিনতে পারা সম্ভব কি? কখনোই সম্ভব নয়। তো আফ্রিকা কোথায় ছিল? কালো ঘোমটার নিচে। কালো কেন ঘোমটাটা? কারণ সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। তারপর দেখো, উপেক্ষার আবিল দৃষ্টিতে। আচ্ছা বলো তো, অ্যাকচুয়ালি উপেক্ষা শব্দটার অর্থ কি? আরে তোমরা একটা কথা বলো না ইংরেজিতে, এই কথাটা খুব বিশেষ করে আমরা প্রায় প্রয়োগ করি। তুই আমাকে অ্যাভয়েড করছিস, বলি না আমরা, আমাকে অ্যাভয়েড করছিস। ওই অ্যাভয়েড মিনস উপেক্ষা হয়েছে। আর আবিল শব্দের অর্থ কি? আবিল শব্দের অর্থ হচ্ছে কলঙ্কিত বা কলুষিত। দেখো, এখন তোমাদের এখানে হচ্ছে কি, উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ সমগ্র বিশ্ব আফ্রিকাকে একটা ছোট বা নিচু নজরে দেখত। কেন না? তারা নবজাগরণে সামিল হয়নি এবং তারা ইউরোপীয় অন্যান্য মহাদেশ থেকে অনেকটা দূরে আছে, অর্থাৎ মানুষ তারাকে পাত্তা দেয়নি। এখন দেখো, কাউকে পাত্তা না দিলে তার দুটো প্লাস পয়েন্ট হয়। কি বলতো? কেউ তার সম্বন্ধে জানবে না, দুই, সে যে নিজে নিজে কি প্রোগ্রেস করছে সেটাও কেউ বুঝতে পারবে না। এক কথায় তোমরা জেনে নাও, সমগ্র বিশ্ব আফ্রিকাকে একটা উপেক্ষার দৃষ্টিতে দেখেছিল। এরপরে কি বলছেন? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আচ্ছা, হাতকড়ি নিয়ে কারা আসে? স্যার, পুলিশ আসে। কাকে ধরতে? অপরাধীদের ধরতে, তাই তো? একটু ব্যাকে যাও। কত ব্যাকে স্যার? একটু প্রাচীনকালে যাও, যখন কৃতদাস প্রথা ছিল সমাজে। তখন কি করা হতো জানো? মানুষকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কাজ করানো হতো এবং কাজ না করলে তাকে মারধর করা হতো। অর্থাৎ কৃতদাস প্রথা কি সেটা তোমরা জানো। এখন দেখো, কোনো একটা কারণে আফ্রিকার খবর যে আফ্রিকার মধ্যে প্রচুর মানুষ আছে যারা প্রচুর পরিশ্রম করতে পারে এবং যাদেরকে কেবল পেটে ভাতে কাজ করানো যাবে, অর্থাৎ খাবার দিয়েই কাজ করানো যাবে, এই মানুষগুলোকে, যে মানুষগুলোর মধ্যে শিক্ষার কোনো প্রসার ঘটেনি, তাদেরকে সহজেই কি করা যাবে না? ভুল বুঝিয়ে বা জোর করে, অর্থাৎ ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, তারাকে নিজেদের মহাদেশে, সেটা ইউরোপ হোক বা আফ্রিকা হোক, সেখানে আনা যাবে। এখন তোমাকে ভালোভাবে বলা হলো এলে ভালো, অর্থাৎ আফ্রিকাবাসীকে ভালোভাবে বলা হলো এলে ভালো, না হলে কি হবে না? তারাকে হাতকড়ি পরিয়ে নিয়ে আসবে। হাতকড়ি হচ্ছে এখানে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসাটাকে বলা হচ্ছে হাতকড়ি। হাতকড়ি কিসের প্রতীক? দাসত্বতার প্রতীক বা ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানোর প্রতীক। স্যার, হাতকড়ি কি সবসময় ইচ্ছার বিরুদ্ধেই হয়? অবশ্যই হয়। একজন চোর চুরি করেছে, তাকে যখন পুলিশ ধরতে আসে, চোরটা কি বলে? চলো আমি যাচ্ছি তোমার সাথে, এরকম হয়? তখন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বেঁধে নিয়ে আসার জন্য হাতকড়ি ব্যবহার করা হয়। আরেকটা কি করা হয়? হাতকড়ি কেন বাঁধা হয়? যাতে সে পালিয়ে যেতে না পারে। অর্থাৎ আফ্রিকাবাসীকে এনি হাউ, অর্থাৎ যে কোনো উপায়ে সাম্রাজ্যবাদী শক্তির পায়ে নিয়ে এসে ফেলতে হবে এবং তাদের কাজ করাতে হবে। অর্থাৎ এক কথায় কৃতদাস প্রথাটার কথা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। নেকড়ে যারা শিকার ধরে খায়, তার নখ কেমন? তীক্ষ্ণ। নেকড়ে কারা এখানে? সাম্রাজ্যবাদী শক্তি। অ্যাকচুয়ালি চিরকাল ধনতান্ত্রিক মানুষ, ধনী মানুষ, বুর্জুয়া শ্রেণী, সাম্রাজ্যবাদী শক্তি এই গরিব মানুষদের উপর, অর্থাৎ সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের উপর চিরকাল নেকড়ের মতো তীক্ষ্ণ নখ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এটাই চিরন্তন এবং চিরকাল এটাই হয়ে আসছে। এর কোনো বৈপরীত্যময়তা বা ব্যতিক্রম দেখা যায় না। আচ্ছা, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এদের সাম্রাজ্যবাদী শক্তির মানুষগুলোর কিসে অন্ধ? এরা গর্বে অন্ধ। কিসের গর্ব? টাকার। টাকা মানুষকে কি করে? অহংকারী করে তোলে। কতটা অহংকারী?
যেখানে সে মানুষ থেকে অমানুষে পরিণত হয়। টাকা, অর্থ, লোলুপতা, হিংসা, ক্রোধ, এই জিনিসগুলো মানুষকে কি করে? মানুষ থেকে অমানুষে পরিণত করে। এবং ঠিক এতটাই অমানুষে পরিণত করে যে তারা ভুলে যায় যে তারাও মানুষ, তাদেরও যেমন জন্ম হয়েছে ঠিক তাদেরও তেমন মৃত্যু হবে। তাই কবি এখানে বলছেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ এতটাই তারা অন্ধ। এখানে দেখো, সূর্যহারা অরণ্যটা কাকে ইন্ডিকেট করছে বলতো? এই অন্ধ শব্দটাকে। অন্ধ মানে কি? যে দেখতে পায় না। দেখতে কারা পায় না? স্যার, যার চোখ নেই? না, দেখতে দুটো ব্যক্তি পায়, দু রকমের ব্যক্তি পায় না। যারা দেখেও কোনো কিছু দেখে না, যারা আত্ম অহংকারে আত্মগর্বে মত্ত, তারা দেখতে পায় না। আর কারা দেখতে পায় না? যাদের চোখ নেই তারা দেখতে পায় না। চোখ নেই, দেখতে পায় না, এর মধ্যে কোনো ফল্ট নেই। কিন্তু যারা চোখ থাকতেও অন্ধ, সব কিছু দেখেও যারা অনবরত, অবিরত, চিরকাল, চিরন্তন ধরে মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে, তাদের কাহিনী, তাদের যে অধ্যত্ব, সেটা অন্ধের মতোই। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সাম্রাজ্যবাদী শক্তি, টাকা আছে। আরে দেখবে, আমাদের সমাজে একটা বৈশিষ্ট্য হচ্ছে, টাকা থাকলে আমরা কি বলি? বাবু ভালো আছেন তো? বাবু একটা 1 পাস, 2 পাস, 3 পাস, 4 পাস লোক, যার মধ্যে প্রচুর টাকা এসে গেছে, যার মধ্যে শিক্ষার ছোঁয়া নেই, সে বাবু। তাকে বাবু কে করলো? টাকা, অর্থ, তার আভিজাত্যময়তা। আভিজাত্যবোধ কেন বলবো? টাকা, অর্থ, সব কিছুই। দেখো, ওই সভ্যের বর্বর লোভ, এই সভ্য মানুষগুলো কারা? সভ্য সাম্রাজ্যবাদী শক্তি মানুষগুলো, যারা নবজাগরণের উদ্দাম নৃত্য নাচ করে যাচ্ছে। এই সভ্য মানুষগুলো আফ্রিকার উপরে হামলে পড়লো এসে হা করে। কেন? আফ্রিকার সম্পদটা চাই। আফ্রিকার মানুষগুলোকে চায় বিনা পয়সায় কৃতদাসের মতো খাটাতে। আর আফ্রিকার মধ্যে যে সঞ্চিত খনিজ ভাণ্ডারগুলো রয়েছে, সেগুলোর উপরে হামলে পড়লো। কেন? তাদের শিল্পের উন্নতির জন্য। তারপরে কি বললো? নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন করা মানে খুলে ধরা। ঠিক আছে? একটা মানুষ অর্থের লোভে যে কতটা নির্লজ্জ হতে পারে, অর্থের জন্য একটা মানুষ যে কতটা নিচে নামতে পারে, তার দৃষ্টান্ত রাখলো এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যের পথে এখন আফ্রিকাবাসী, যারা চিরকাল প্রকৃতির কোলে বড় হয়ে উঠেছে, তাদের তো কোনো প্রতিবাদ করার ভাষাই নেই। কেন? কারণ যন্ত্র, আধুনিক সভ্যতা যন্ত্রের যুগ। তারা নতুন আধুনিক অস্ত্র নিয়ে গেছে। তাদের কাছে চিরকাল ধরে প্রকৃতির কোলে বেড়ে ওঠা, প্রকৃতিকে সঙ্গে করে নিয়ে থাকা, প্রকৃতির ছত্রছায়ায় বেড়ে ওঠা মানুষগুলো, এই সীমিত মানুষ কখনো বৃহত্তর সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে লড়াইয়ে পারবে? পারবে না। আফ্রিকাও পারেনি। তোমার ভাষাহীন কন্দনে অসহায় মানুষগুলোর কান্নায় কি হলো? বাষ্পাকুল অরণ্যে পথে, বাষ্পাকুল অরণ্য পথে কান্নাটা গুমড়ে গুমড়ে উঠছে। কোথায়? উপর দিকে। বাষ্প কোন দিকে ওঠে? আরে তোমরা সায়েন্স পড়ছো না? উপর দিকেই উঠবে তো। তো আফ্রিকার যে ক্রন্দন ধ্বনি, তাদের শিশুর উপর, তাদের মেয়েদের উপর, তাদের মায়েদের উপর, তাদের নিজের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের যে আর্তনাদ, যে চিৎকার, তাদের সর্বস্ব লুট করে নেওয়া, কেড়ে নেওয়ার যে যন্ত্রণা, তার থেকে যে কান্না, সেই কান্নার কারণে সেই কান্নাগুলো কি হচ্ছে? উপর দিকে বাষ্পীভূত হয়ে উঠছে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। সাম্রাজ্যবাদী শক্তি যখন আক্রমণ করছে, আফ্রিকাবাসী সহজে মেনে নেবে? মানেনি। আফ্রিকাও কিন্তু মানেনি। তারা প্রতিবাদী হয়েছিল। প্রতিবাদের ফল কি হলো? লড়াই। কার সাথে? প্রকৃতির সাথে যন্ত্র। যন্ত্র কি করলো? গুলি বন্দুক চলল। এক একটা আফ্রিকাবাসীর প্রাণ চলে গেল। আর তাদের রক্তে ধূলি ধূসরিত হলো সমস্ত আফ্রিকার মাটি, যা এক মর্মান্তিক, যা প্যাথেটিক। অর্থাৎ এক কথায়, আফ্রিকাবাসীর উপরে সাম্রাজ্যবাদী শক্তির আহ্বানে
সাম্রাজ্যবাদী শক্তির আহ্বানে না বলে বলব অভিযানে কত হাজার হাজার আফ্রিকাবাসী মারা গেল, যাতে আফ্রিকার সমস্ত রক্ত কি হলো, ধূলি ধূসরিত হলো। শুধু রক্তে আর বুক ফাটা কান্না, চোখের জলে, বুক ফাটা কান্না আর চোখের জলে পাক হয়ে গেল। পঙ্কিল মানে পাক, পাক মানে কাদা। অর্থাৎ এক কথায় আফ্রিকাবাসীর রক্তে, তাদের চোখের জলে আফ্রিকার সমস্ত মাটি ভিজে গেল। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। কবি কি বলছেন? দস্যু কারা? সাম্রাজ্যবাদী শক্তি। অ্যাকচুয়ালি কেন দস্যু? তুমি অন্যের জিনিস যখন জোর করে কেড়ে নিচ্ছ তখন তুমি দস্যু, সেটা যেই হোক না কেন। তুমি যখন কোনো একটা ছেলের কাছ থেকে বা তোমার কোনো একটা সহপাঠীর কাছ থেকে সে কোনো একটা জিনিস দিতে চায় না, তুমি যখন তার ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে জোর করে নিজের ক্ষমতা বলে সেই জিনিসটা কেড়ে নিচ্ছ, এর অর্থ তুমি দস্যু হয়েছে। এই দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, পায়ের কাটা মারা জুতো কিসের প্রতীক? হিংস্রতার প্রতীক, নগ্নতার প্রতীক, উচ্ছৃঙ্খলতার প্রতীক। তারা এতটা বিভৎস, এতটা অহংকারী, এই পায়ের কাটা মারা জুতোর, পায়ে কাটা মারা জুতোর তলায়, অর্থাৎ তাদের পায়ের তাদের হিংস্রতা সম্পন্ন দানবীয় শক্তির কাছে বিভৎস কাদার পিণ্ড, এই আফ্রিকার অশ্রু ও রক্তাশ্রু মিশ্রিত যে মাটি তা দলিত হলো, অর্থাৎ একদম মাজা হয়ে গেল, অর্থাৎ ঘষা হয়ে গেল। এক কথায় কি হলো না, সমস্ত আফ্রিকাবাসী এই সমস্ত দস্যুদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, তাদের দানবীয় শক্তির কাছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। বিখ্যাত লাইন, এবং এই লাইন থেকে কোশ্চেন দেয়নি এরকম বছর খুব কম গেছে এবং কম থাকবেও, এটা আমি জানি। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এই লাইনটাকে এটা আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। যদিও এটা একটা নোটস আমি আজকেই লিখে দেবো, যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার বুকে সাম্রাজ্যবাদী শক্তি কি করলো? একটা দাগ দিয়ে গেল। কিসের দাগ? চিরকাল এবং চিরন্তন অপমানের দাগ। যে কতগুলো সহজ সরল মানুষকে কি করলো? তারা চিরকাল দাসত্বে পরিণত করলো, এবং প্রকৃতির কোলে বেড়ে ওঠা মানুষগুলোর উপর যে অত্যাচার হলো, সেই অত্যাচারের কাহিনীতে এক অপমানিত ইতিহাস রচিত হলো। এখন দেখো, এখান থেকে তোমাদেরকে আমি যে প্রশ্নটা আজকে মানে লিখাও বলে ভাবছি আর কি, সেটা যেটা আমার মনে হয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আমি এটা উত্তর লেখাচ্ছি না, এখান থেকে জাস্ট তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করে। স্যার এটা তো আপনি বললেন, এর মধ্যে কি রকেট সায়েন্সটা আছে? নো রকেট সায়েন্স। দেখো এরপরে কি করেছি, এখান থেকে লিখেছি যে ক্ষমতা কমা দিয়েছি একটা ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদীর শক্তির দল নির্মম অত্যাচার চালাচ্ছিল আফ্রিকার মানুষের উপর, সেমিকোলন। সেই সব তথাকথিত সভ্য মানুষদের বর্বরতা আর অমানুষিক অত্যাচারে ক্ষতবিক্ষত হলো আফ্রিকার মানুষের জীবন। পূর্ণচ্ছেদ। কবির কথায় তোমরা কোটেশন তুলবে এই লাইনটা, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভে। প্যারা ভাঙো। আচ্ছা, একটা পয়েন্টস দাও। রক্তাশ্রু মিশ্রিত রক্তাশ্রু মিশ্রিত আফ্রিকা রবীন্দ্র ভাবনা লেখো। সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন নীতি এবং তাদের দমন পীড়ন ও কৃতদাসত্বময়তা
ও অত্যাচারে আফ্রিকাবাসীর মাটি, আফ্রিকাবাসীর না, আফ্রিকার মাটি বা আফ্রিকাবাসীরও করতে পারো, হলো রক্ত আর চোখের জলে, রক্ত আর চোখের জলে কর্দমাক্ত করো, কর্দমাক্ত হয়েছে। পূর্ণচ্ছেদ, সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর নিচে সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন রূপে কালো ছাপ ফেলে রাখল আফ্রিকার ইতিহাসে, সেমিকোলন, যা চিরন্তন অপমানের, যা চিরন্তন অপমানের। হয়েছে? আচ্ছা, পূর্ণচ্ছেদ, যারা একটু অন্য রকমের লিখবে তারা সেকেন্ড প্যারাতে এটা লিখবে, যে যারা একটু মডিফাই করবে সেটা সেকেন্ড প্যারা আর কি, তারা লিখবে আফ্রিকা, পুরো নোটসটা বলে দিচ্ছি আমি, কোশ্চেনের ছিল চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তাই তো? লেখো আফ্রিকা কবিতায়, আফ্রিকা সিঙ্গেল কোট, রবীন্দ্রনাথ ঠাকুর, আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদী শাসকদের নির্লজ্জ নিপীড়নের নগ্ন রূপ প্রকাশ করেছেন, সেমিকোলন। পাশ্চাত্য সাম্রাজ্যবাদের লেলিহান লোভ আফ্রিকার ভূখণ্ডকেও রেহাই দেয়নি, সেমিকোলন। ইউরোপীয় সভ্যতার গর্বে অন্ধ হয়ে আফ্রিকার সভ্যতা, সংস্কৃতি ও মানবতার অপমৃত্যু ঘটিয়েছে এবং নিজেদের আগ্রাসন নীতিকে চরিতার্থ করেছে, কবির কথায়। দিয়ে ওটা লিখবে যেটা তোমাদেরকে আমি বললাম, যে কোটেশনটা বললাম কবির কথাই বলে, ঠিক আছে? তো তারপরে লিখবে যে কান্নায় ভেজে ওঠা আফ্রিকার জীবন বা আফ্রিকাবাসীর জীবন ও ভূখণ্ড যেন শ্বেতাঙ্গদের দমন পীড়নের এক সাক্ষী, সেমিকোলন। কাটা দেওয়া জুতোর আঘাতে আফ্রিকার রক্তে ও চোখের জলে মেশা ধুলো, পরিণত হয়েছিল বিভৎস কাদার পিণ্ডে, পূর্ণচ্ছেদ। এটা লেখার পরে তোমরা একটা কোটেশন দেবে, সেই কোটেশনটা দেবে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। কয়েকজন যারা সেপারেট স্কুল থেকে বলছি, যারা অন্য স্কুল থেকে আছো তারা দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, এটা দেবে। আর যারা একটু নোটসটাকে লো কোয়ালিটির রাখবে, অর্থাৎ যারা একটু নিচে নামাবে নোটসটাকে, তারা লিখবে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দর। আজ এ পর্যন্তই। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আর কে কে দেখছো তার নামের প্রথম অক্ষর এবং তার নামের প্রথম লেটার এবং লাস্ট লেটার অবশ্যই লিখবে। স্যার না দেখলে কিছুই হবে না, স্যার ভিডিও না দেখলে আমি তো বলছি দেখো না। আর প্রয়োজন না হলে আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে না, কারণ এত জনের দায়িত্ব নেওয়াটা আমার পক্ষে চাপের। দেখছো যারা ভিডিও তারা দেখো, কিন্তু আমারও তো চাপ নেওয়ার একটা সময় আছে। ধরো একসঙ্গে 10 জন 15 জন 20 জন একটা 20 জন বলছি, 20টা স্কুল থেকে আমাকে বলছো স্যার আমাকে হেল্প করুন, আমাকে হেল্প করুন। আমি বুঝতে পারছি তোমাদের প্রয়োজন আছে, আমি তোমাদের প্রয়োজনটাকে সম্মান করি, কিন্তু আমার ছোট্ট ছেলেমেয়েরা বা সন্তানেরা এরা একটু ভাবো, এতজনকার সিলেবাস টানা আমার পক্ষে সম্ভব কি? তাই যদি তোমাদের এই ভিডিও থেকে উপকার হয় তুমি চ্যানেল ওয়াচ করতে পারো, কিন্তু প্রত্যেকের সিলেবাস কমপ্লিট করানো আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি যা লিখিয়ে দিচ্ছি তা মাধ্যমিক লেভেলের জন্য 100% কোয়ালিটি সম্পন্ন। অর্থাৎ এই ধরনের নোটস বা এই ধরনের লেখা তুমি যদি পরীক্ষায় লিখে আসতে পারো, এটা আমি তোমাদেরকে বললাম, তোমরা পরীক্ষাতে অবশ্যই 90-এর মধ্যে 75 থেকে 80 ক্রস করতে পারবে।
আর আমার কোনো কিছুই 100% গ্যারেন্টি নয়। আমি যা পড়াতে পড়াতে লেখাচ্ছি এগুলোই হচ্ছে সাজেশন, এবং আমি জানি তোমরা আমাকে নভেম্বর মাস থেকে বলেই যাবে স্যার সাজেশন দিন, সাজেশন দিন। মহেশ্বর স্যার প্রবন্ধ ছাড়া কোনো কিছু সাজেশন দেবেন না, এবং প্রশ্ন উত্তর যারা আমার সাজেশন চাইছো, আমি পড়াতে পড়াতে যে কোশ্চেনগুলো বলছি তোমরা সেগুলোই সাজেশন মনে করে এগিয়ে যাও। ধোঁকা তোমরা পাবে না, বা তোমাদের কোনো কষ্ট হবে না, এটা আমার দায়িত্ব, কারণ তোমাদের কষ্ট হওয়া মানে আমার কষ্ট। আমি আবার বলছি, এটা আমার বিজনেস নয়, এটা আমি জাস্ট আমার ছেলে মেয়েদেরকে ভালো করার জন্য এটা আমি করে রেখেছি। তোমাদের পছন্দ হলে তোমরা দেখবে, আর আমার চ্যানেল দেখা মাত্রই সাবস্ক্রাইব করো না, আগে দেখবে চ্যানেলটা তোমার উপকারে আসছে কিনা, তারপরে সাবস্ক্রাইব করবে। না হলে ফালতু ফোনের লোড বাড়িয়ে কোনো লাভ নেই। আর আমিও চাই না কোনো ইনঅ্যাক্টিভ পারসন যে আমার চ্যানেলের মধ্যে থাকুক। অনেকে জানতে চাইছো আমার নাম কি। আমার নাম মহেশ্বর মণ্ডল। মোটামুটি টুকটাক একটু পড়াশোনা জানি আর কি, বিরাট কিছু জানি না কিন্তু আমি। আর বাস এটাই। তো চলো, এখন কটা বাজে? এখন তো বাজে অনেকটা বেজে গেল। তো চলো, গুড নাইট।